নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। দেখুন, পশ্চিমবঙ্গের যে এসআইআর চলছে এবং সেই আবহে প্রতিদিন নির্বাচন কমিশনের সাথে শাসক দল তৃণমূলের সংঘাত বাড়ছে এবং এই সংঘাত এমন একটা জায়গায় পৌঁছতে চলেছে যে মনে হচ্ছে যেন একটা রাজনৈতিক লড়াই শুরু হয়েছে, ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূল। যদিও এটা হওয়ার কিন্তু কথা ছিল না। এই এসআইআর প্রক্রিয়া ইলেকশন কমিশনের উচিত ছিল প্রত্যেকটা নাগরিকের শুধু ভোটাধিকার সুনিশ্চিত করায় নয়, তাদের হ্যারাসমেন্ট কম করা, সময় নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা এবং তারা জেনুইন ভোটার কিনা সেটা পরীক্ষা করা, মৃত ভোটার, স্থানান্তরিত ভোটারদের, ডুপ্লিকেট ভোটারদের বাদ দেওয়া। কিন্তু ইলেকশন কমিশন অত্যন্ত দ্রুততার সঙ্গে যে কাজ করছেন, গত আগের এপিসোডেই আমরা বলেছিলাম যে এটা একটা বিশাল জালিয়াতির মতো মনে হচ্ছে। আজকে আমি এই ব্যাপারে এই সংঘাত আরো বাড়বে কিনা এবং বাড়লে কোন মাত্রা পর্যন্ত যেতে পারে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বন্ধুদের বলি, যারা আমার এই ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং সাপোর্ট করছেন, তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার, কমেন্ট করুন। কারণ এটা একদম ব্যক্তিগত সাংবাদিকতার 38 বছরের অভিজ্ঞতালব্ধ জ্ঞান এবং বিভিন্ন ডিপ সোর্সের মাধ্যমে পাওয়া খবরের আমি বিশ্লেষণ করি। না আমি তৃণমূলের সাপোর্টার, না বিজেপির সাপোর্টার, না সিপিএমের সাপোর্টার। সাংবাদিকতার থামরুল কিন্তু বলছে যে আপনাকে সত্যের প্রতি দায়বদ্ধ হতে হবে। আপনারা দেখেছেন আমার চ্যানেলও সত্যের প্রতি দায়বদ্ধ এবং সেই হিসেবেই আমি এই চ্যানেলের বিভিন্ন এপিসোড করি। আপনারা জানেন যে পুরুলিয়ায় দুর্জন মাঝি তার এসআইআরের শুনানির দিনকে মৃতদেহ পাওয়া যায় রেল লাইনের পাশ থেকে। কি ঘটনা ঘটেছিল আপনারা বুঝতেই পাচ্ছেন, আতঙ্কের মধ্যে ছিলেন এবং যেভাবে তার ডেড বডি পাওয়া যায়, তারপরে চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার এবং মনোজ আগরওয়াল সিইও ওয়েস্ট বেঙ্গল তার বিরুদ্ধে মামলা দায়ের হয়। ইলেকশন কমিশন পরিষ্কারভাবে বলে এটা অত্যন্ত কনস্পিরেসি এবং এর সর্বাত্মক মোকাবিলা করা হবে। আমি সেই প্রসঙ্গে যাব, কিন্তু ঘটনা হচ্ছে গতকাল অর্থাৎ শুক্রবার আরও একজন বর্ধমান জেলার বাসিন্দা ফুলমালা পাল, তার বয়স মাত্র 39 বছর, ওই একইভাবে এসআইআরে ডাক পেয়েছিল, বাড়িতে উৎকণ্ঠার মধ্যে ছিল, এমনকি রোজ বলতে শুরু করেছিল যে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে। 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না, অথচ ওইখানকার আদি বাসিন্দা তিনি। বেরিয়েছিলেন, তারও একইভাবে রেল লাইনের পাশে ডেড বডি পাওয়া যায়, যেটা নিয়ে পথ অবরোধ হয় এবং এলাকার মানুষরা প্রচণ্ড বিক্ষোভ দেখান। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন কিভাবে মানুষের হয়রানি চরম অবস্থায় গিয়ে দাঁড়াচ্ছে। দেখুন, এমন একটা অবস্থা সৃষ্টি করা হয়েছে যেটা একেবারেই কাম্য ছিল না এবং সেই ক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে রাজনৈতিক দলগুলো আছেন তাদের ভূমিকা অদ্ভুত। এখনো পর্যন্ত এই হয়রানির ব্যাপারে যারা শাসন ক্ষমতায় আসবে বলে তাদের অন্যতম নেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে সারা রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে, তারা স্পিকটি নট। তারা বলার চেষ্টা করছে যে এটা খুব ভালো কাজ হচ্ছে, এতে তৃণমূলের ভোটার বাদ যাবে। কিন্তু যে বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ মানুষরা কিভাবে যাচ্ছে এবং তাদের ঘরের মধ্যে বন্দি করে প্রায় জেরার সম্মুখীন হতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণের জন্য। আপনারা জানেন, বারবার বলা হয়েছে ইলেকশন কমিশনের কাজ কিন্তু নাগরিকত্ব যাচাই নয়, কিন্তু আমার এই চ্যানেলে আমি বারবার বলেছি এবং যাদের ইন্টারভিউ নিয়েছি তারাও বারবার বলেছিলেন যে আসল এসআইআর এর উদ্দেশ্য হচ্ছে নাগরিকত্বের প্রমাণ যাচাই। সেই কাজই কিন্তু তারা করছেন একেবারে সরাসরি অমিত শাহ হোম মিনিস্ট্রির নির্দেশে। এবং জ্ঞানেশ কুমারের কাছে যে অভিযোগ এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছিলেন তার দলবল নিয়ে, তিনি যথারীতি উড়িয়ে দিয়েছেন এবং তারপরে পশ্চিমবঙ্গের সিইওর মাধ্যমে যে টুইট বার্তা করেছিলেন সেটা কোনো, আমি এত বছর ধরে নির্বাচন দেখছি, নির্বাচন কমিশনকে দেখছি, অন্তত 20-25টা ইলেকশন দেখেছি,
এইরকম কেউ টুইট বার্তা করতে পারে ওয়েস্ট বেঙ্গল সিইওর পক্ষ থেকে, এরকম ভাবা যায় না। আমি শেষ দুটো লাইন আপনাদের বলবো। বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে এটা কেন করা হচ্ছে, এটা such immediately tactics designed to threaten the election machinery into submission and derail the process are undoubtedly destined to fail। অর্থাৎ ইলেকশন কমিশনের এই প্রসেস এসআইআর কে বানচাল করার জন্য এই কাজ করা হচ্ছে। তারপরের বাক্য আরো সাংঘাতিক, নো স্টোন উইল বি লেফট আনটার্ন টু আনআর্থ দ্য কনস্পিরেসি বিহাইন্ড দিস সিরিয়াল অ্যান্ড ফ্যাব্রিকেটেড কমপ্লেন। অর্থাৎ এই কমপ্লেনগুলো নাকি সবই ফ্যাব্রিকেটেড। Rule of the law and truth shall prevail. The election machinery in the state is committed to function with grit and gratitude solely and wholly in public interest। পাবলিক ইন্টারেস্টেই যদি হবে তাহলে এই ঘটনা কেন ঘটছে? আপনারা জানেন যে কার্গিল যুদ্ধের সময় যিনি একেবারে টাইগার হিলে লড়াই করেছেন, বারাসাতে বাড়ি সেই সঞ্জীব ভট্টাচার্য, 64 বছর বয়স, তার নাম 2002 সালে ছিল না বলে তাকে ডাক পাঠানো হয়েছিল, অসুস্থ মানুষ। তিনি বলেছেন যে আমরা তো সবসময় গভর্নমেন্ট অর্ডার ওবে করি, ফলে আমরা যেতে বাধ্য হয়েছি। আপনারা জানেন যে প্রতিদিন কিভাবে মানুষ হয়রানির শিকার হচ্ছেন। বিএলও টুদের বা কোনো জনপ্রতিনিধিকে থাকতে দেওয়া হবে না বলে সিদ্ধান্তটা মৌখিকভাবে নেওয়া হয়েছে। গরিব মানুষকে তাদের নথি নিয়ে যেভাবে যেতে হচ্ছে, এক ভয়ঙ্কর ব্যাপার। তাহলে বিএলএদের কেন অ্যাপ্লাই করা হয়েছিল? আপনাদের যারা ভিডিওটি শুনছেন, আমি বললাম সবার হাতেই ফেসবুক থাকে, আপনারা ভারতের নির্বাচন কমিশনারের ফেসবুক অ্যাকাউন্টে যাবেন, গিয়ে দেখতে পাবেন, সেটা খুললে মনে হবে সেখানে জ্ঞানেশ কুমারের যেন ওটা একটা মানে কি বলে অরা বা ঢোল পেটানোর জায়গা। তিনি কার সাথে দেখা করছেন, কি করছেন, এমনকি জনসেনা পার্টির প্রতিনিধিদের সাথে দেখা করেছেন সেই ভিডিও দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূলের প্রতিনিধিরা 2.5 ঘন্টা ধরে দেখা করে কি বলেছেন তার কিন্তু কোনো অস্তিত্ব নেই গোটা ব্যাপারে। অর্থাৎ ইলেকশন কমিশন পরিষ্কারভাবে এই বিষয়টাকে, যে অভিযোগগুলো আসছে সেটাকে কনস্পিরেসি বলে উড়িয়ে দিচ্ছে। এবং এর বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল অর্থাৎ শুক্রবার তিনি যে সভা করেছিলেন ডায়মন্ড হারবারে, আপনারা জানেন সেখান থেকে 3 জন মানুষের নাম যারা জীবন্ত তাদেরকে তুলে ধরেছিলেন, যাদেরকে ডেড বলে ডিক্লেয়ার করে দিয়েছে ইলেকশন কমিশন। মনিরুল মোল্লা, তিনি না হয় শুভেন্দুর ভাষায় মুসলিম মানে জেহাদি হতে পারেন, বাকি 2 জন হচ্ছে হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। এই 2 জনও কি তাহলে রোহিঙ্গা বাংলাদেশি? এই 2 জনও কি মুসলমান? এই রকম প্রতিটা জেলায় মানুষদের নাম ডেড কি করে কাটা যেই হলো আনা হয়েছে, অমনি বিএলওদের শোকজ করে দেওয়া হয়েছে গতকাল রাত্রিবেলায়, তাদের নাকি দোষ। শুধু তাই নয়, যে 4 জন, 2 জন ইআরও এবং 2 জন এইআরও এবং 1 জন ডাটা এন্ট্রি অপারেটর, তাদেরকে বলা হয়েছে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। বারুইপুর এবং ময়না ইলেকশন কমিশন এই রাত্রিবেলা উইথ ভেঞ্জেন্স এটা করেছে। কারণ হচ্ছে তাদের এফআইআর করা মানে তাদের চাকরি থেকে কার্যত চলে যাবে কিনা চাকরি, সেই জায়গায় দাঁড় করানো। অর্থাৎ যে এক্সারসাইজ করা হচ্ছে সেই এক্সারসাইজের মধ্যে একেবারে সরাসরি কেন্দ্রীয় হস্তক্ষেপ করে ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের এই যে এসআইআর প্রক্রিয়ায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষকে ডাক করছে, হয়রানি করছে, সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করছে। সুতরাং এই লড়াই আগামী দিন কমার কিন্তু কোনো লক্ষণ নেই। আমরা যদি পলিটিক্যাল পার্টির ভূমিকা দেখি তাহলে সিপিএম অদ্ভুতভাবে এই পদ্ধতিটাকে প্রায় সমর্থন করছে বলা চলে। অথচ সিপিএম কিন্তু 49,000 বিএলএ দিয়েছিল, কংগ্রেসও 19,000 দিয়েছে। কংগ্রেস কিন্তু কিছু ক্ষেত্রে ভোকাল, ফরওয়ার্ড ব্লক 2,000 দিয়েছে, অর্থাৎ তাদের সংখ্যা কিন্তু বিজেপির থেকে বেশি। বিজেপি মাত্র 60,000, আর 49 আর 19 যদি যোগ করা যায় তাহলে 68 আর 70,000 বিএলএ দিয়েছে বামফ্রন্ট। তৃণমূল দিয়েছে 77,000, 80,000 বুথের মধ্যে। অথচ সিপিএম মনে করছে যে এই কাজটা ভালোই হচ্ছে, বিজেপিও মনে করছে এই কাজটা ভালোই হচ্ছে। তাহলে সাধারণ মানুষ যেভাবে হয়রানির শিকার হচ্ছে প্রতিদিন আমরা সংবাদ মাধ্যমে দেখছি, এবং সেইটা কিন্তু আগামী দিনকে লড়াইয়ের একটা জায়গায় চলে যাবেই যাবে। অর্থাৎ
ইলেকশন কমিশন ভার্সেস তৃণমূলের সংঘাত কিন্তু আগামী দিনে বাড়তে পারবে, শুধু নয় ক্রমশ বাড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন এরপর আমি গেছিলাম, এবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবে, এবং এটা সুনিশ্চিত। কারণ তৃণমূলের এখনো গ্রাউন্ডে তাদের সংগঠন রয়েছে, তারা এটা বুঝতে পারছে এবং বারবার বলছে ডেড ভোটার, অতিরিক্ত ভোটার বাদ দাও, কিন্তু মানুষের হয়রানি কমাও। আপনারা যারা এই নথি নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন কদিন ধরে, জমির জমি বাড়ির সার্টিফিকেট, দলিল সার্টিফিকেট, অন্যান্য ডোমিসাইল সার্টিফিকেট, তারপরে পাসপোর্ট যারা দিয়েছেন, আপনারা ভেবে দেখুন সেই পাসপোর্টগুলোকে ভেরিফাই করার জন্য নেক্সট পাঠানো হচ্ছে। এ তো কাছে প্রথমে ট্রেলার, শুভেন্দু অধিকারী ভাষায় ট্রেলার চলছে, এরপরে 1,36,000 যেগুলোকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, তাদেরকে ডাকা হবে। শোনা যাচ্ছে নাকি, এই নাকি শব্দটা বললাম সবটাই ইলেকশন কমিশনের সোর্স। আমি তন্ন তন্ন করেও পরিষ্কারভাবে ইলেকশন কমিশন না ওয়েস্ট বেঙ্গলের সিইও দপ্তরে, না ইলেকশন কমিশন কতজন লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে তার কোনো তথ্য খুঁজে বার করিনি, কিন্তু বিভিন্ন সংবাদ সূত্র বলছে এরপর লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য 96 বা 97 লক্ষ মানুষের ডাক পড়বে। কি লজিক্যাল ডিসক্রিপেন্সি? সেটা হচ্ছে আপনার বলা হচ্ছে যে ধরুন প্রসূন আচার্য কয়েকশো থাকতে পারে, যদি 6 জন পাওয়া যায় নাম, তাহলেই আমাকে ডাকা হবে যে আপনি প্রমাণ করুন আপনি অরিজিনাল প্রসূন আচার্য। এক নামে 6 জন মানুষ থাকতে পারে না। আমি জানি না কোন সফটওয়্যার দিয়ে তারা এই ভেরিফিকেশন করছে। ইলেকশন কমিশন এখনো পর্যন্ত এই সফটওয়্যারের নাম বলেনি। ঠিক যেভাবে মোদী সরকার পেগাসাস নিয়ে এসেছিল, সেই রকম একটা কোনো গোপন সফটওয়্যারে তারা ইউজ করছে এবং তাতে বলছে পরিষ্কারভাবে প্রথম ডাকা হবে তাদের, তারপরে ডাকা হবে বাবার সাথে ছেলের বয়স বা দাদুর সাথে যে আত্মীয়র নাম দেওয়া হয়েছে সেইখানে যদি বয়সের ফারাক বেশি হয় বা কম হয় তাহলে তাদেরকে ডাকা হবে। এইরকম হাজারো ফ্যাচাং, ধরুন আপনার মাঝখানে চন্দ্র বাবার নামে ছিল, আপনি চন্দ্র দেননি ভোটার তালিকায়, এবার বলা হবে আপনি কেন চন্দ্র দিলেন না, আপনার ভোটার তালিকায় শেষ পর্যন্ত নাম থাকবে কি থাকবে না, এই প্রশ্নের সম্মুখীন ইলেকশন কমিশন দাঁড় করিয়ে দিচ্ছে আপনাকে। সঙ্গে নাগরিকত্ব, আমরা বারবার এই চ্যানেলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, এই যারা বলছে মিথ্যে কথা বলছে এনআরসির সাথে এসআইআর এর সম্পর্ক নেই, আসলে এনআরসির প্রাথমিক ধাপ হচ্ছে এসআইআর এ যে ডাটা এন্ট্রি হবে সেইখান থেকেই ফাইনাল হবে আপনি দেশের নাগরিক কি নাগরিক নন। সুতরাং সেই ক্ষেত্রে মানুষের সাথে ইলেকশন কমিশনের লড়াই বাড়বে। উচিত ছিল কি, ইলেকশন কমিশনের উচিত ছিল প্রত্যেকের নাগরিকের ভোটাধিকারটা সুনিশ্চিত করা। তারা করতে কি শুরু করেছে, সে নাগরিক কি নাগরিক নয় সেইটা প্রমাণ করা, এবং তাকে যদি প্রমাণ না দিতে পারে বা কোনো ডকুমেন্ট, দেখুন আপনি মাধ্যমিক হয়তো পাস করেছেন, সার্টিফিকেট আছে, বা আপনি সরকারি চাকরি করেন, 1% মানুষ তাদের পিপিও আছে, অধিকাংশ মানুষ তো ক্ষেত খামারে কাজ করেন, গ্রামের গরিব, আদিবাসী, দলিত, প্রান্তিক মানুষ, ঝুপড়িবাসী, তারা কি ডকুমেন্ট দেবেন পরবর্তীকালে আমি জানি না। তাদের ওই ভোটার কার্ডটা শেষ পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না, এই প্রশ্নের লড়াইতে শাসক দল স্বাভাবিকভাবেই রাস্তায় নেমে পড়েছে। এবং আমি তো বলবো এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছে এবং যেভাবে এই লড়াইটা দিতে শুরু করেছে, ইলেকশন কমিশনের সাথে প্রতিদিন তাদের সংঘাত বাড়বে। ধরুন একটা হিয়ারিং হচ্ছে, হিয়ারিংয়ে মানে প্রচুর এসডিও আছে, তারা অবাঙালি, কি জিজ্ঞেস করছে কি না জিজ্ঞেস করছে তাতে কোনো সাহায্যকারী ভূমিকা থাকবে না। বলা হচ্ছে কি না ঘরের মধ্যে অতজন শুনানির সময় এজেন্টের বসার ব্যবস্থা থাকা সম্ভব না, একেবারে ভুয়ো কথা, লিখিতভাবে কোনো নির্দেশ দেওয়া হচ্ছে না। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি, গোটা ঘটনাটা যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে, সেই গোটা ঘটনার প্রেক্ষাপট যদি আপনি বিচার করেন, তাহলে ইলেকশন কমিশনের সাথে পশ্চিমবঙ্গের তৃণমূলের বা শাসকের সংঘাত দিনের পর দিন একটা এক্সট্রিম জায়গায় পৌঁছবে। এবং আগামী সপ্তাহে দেখতে পাবেন ইলেকশন কমিশন এই ব্যাপারে আরো অলিখিত মানে নোটিশ জারি না করে হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য মাধ্যমে এমন সমস্ত নির্দেশ দিতে শুরু করবে যাতে একটা বড় সেকশন জেনুইন ভোটারের নাম বাদ যায়। এবার বাদ যাওয়াটা কিন্তু আপনি এখন বুঝতে পারবেন না, সেই কবে 14ই ফেব্রুয়ারি হবে
ফাইনাল ভোটার তালিকা বেরোবে, ততক্ষণ পর্যন্ত প্রসব যন্ত্রণার মতো আপনাকে অপেক্ষা করতে হবে আপনার নাম আছে কি নেই। এই লড়াইটা কি দেওয়া উচিত কি উচিত না? আমার মতে যারা এই ভিডিওটা শুনছেন, এই লড়াইটা যারা দিচ্ছেন, এই লড়াই যদি সিপিএম করে তার পাশে দাঁড়ান, এই লড়াই যদি বিজেপি করে, ফরওয়ার্ড ব্লক করে, লিবারেশন করে তার পাশে দাঁড়ান, এই লড়াই যদি তৃণমূল কংগ্রেস করে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়ান, এই লড়াই যদি সিপিএম করে সিপিএম এর পাশে দাঁড়ান, কংগ্রেস করলে কংগ্রেসের পাশে দাঁড়ান, কিন্তু লড়াইটা কিন্তু আপনি ছাড়বেন না। কারণ আপনার এই লড়াইটা আপনার অস্তিত্বের জন্য লড়তে হচ্ছে। ভারতের যে নাগরিক বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, সেই কাজটা করার কথা হোম মিনিস্ট্রি নির্দেশ দিয়ে ইলেকশন কমিশনের মাধ্যমে সেই কাজটা করাচ্ছে। এরপরে আসবো কেন ইলেকশন কমিশন হঠাৎ করে এত সক্রিয় হয়ে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই এত লোককে লাইনে আবার নতুন করে দাঁড় করিয়ে দিয়ে আতঙ্কের একটা পরিবেশ সৃষ্টি করছে। তার কারণ হচ্ছে বিজেপির ইন্টারনাল সার্ভে রিপোর্ট বলছে এই রাজ্যে তারা কোনোভাবেই 80টির বেশি আসন জেতার অবস্থায় নেই। শুভেন্দু অধিকারী যতই সনাতনী 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 বলে চিৎকার করুন, ওই গাজলে গিয়ে সভা করুন বা নন্দীগ্রামে, পশ্চিমবঙ্গের যা বাস্তব পরিস্থিতি তাতে আগামী দিনকে বিজেপি আসবে এমন কোনো সম্ভাবনা নেই। অমিত শাহর সাথে ঘরোয়া মিটিংয়ে বিজেপি নেতাদের বক্তব্য ছিল যে আপনারা যারা অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের তাদেরকে ধরে জেলে পাঠাচ্ছেন না কেন? অমিত শাহ বলেছেন আর কত জেলে পাঠাবো। এবার আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত দম পেলেন কোত্থেকে যে তিনি সরাসরি চোখে চোখ রেখে কথা বলতে শুরু করলেন। আসলে বিজেপি 2016 থেকে 2025 এই 10 বছর ধরে তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে কনভিক্ট করিয়েছেন বীরভূমের কেষ্ট থেকে পার্থ চ্যাটার্জি আপনারা দেখাতে পারবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বহুবার ডেকেছে, জিজ্ঞাসাবাদ করেছে, কালীঘাটের কাকুকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আপনারা বারবার পড়ছেন দেখছেন। এই যে একটা অদ্ভুতভাবে ব্ল্যাকমেলিং পলিটিক্স বলুন বা তদন্তের নামে হয়রানি করার কথা বলুন বা অন্যভাবে বলুন, সেটিং বলুন, যাই বলুন না কেন, ভয়টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের কেটে গিয়েছে। তারা বুঝতে পারছে এই ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে আর কিছুই বিজেপি করতে পারবে না। বিজেপি নেতৃত্ব এই খেলা প্রত্যেক রাজ্যে খেলে। অমিত শাহ নিজে 2014 সাল 15 সালে গিয়ে ওই হেমন্ত বিশ্ব শর্মাকে বলেছিল ভারতের সবচেয়ে বড় ভ্রষ্ট এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ। লুইস বার্গার স্ক্যাম থেকে শুরু করে এত রকম স্ক্যাম, সারদা স্ক্যামে হেমন্ত বিশ্ব শর্মা জেলে যায়, তিনি আজকে অমিত শাহর চোখের মণি। এবং পরবর্তীকালে 2016 সালে যখন হেমন্ত বিশ্ব শর্মা সর্বানন্দ সোনোয়ালের মিনিস্ট্রি সেকেন্ড ম্যান হলো, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল অমিত শাহকে গৌহাটিতে যে আপনি বলেছিলেন সবচেয়ে ভ্রষ্ট, আপনি সেকেন্ড ম্যান করলেন কি করে? বলো ছাড়ুন তো সব কথা। আসলে অমিত শাহ সত্যি কথা বলতে কি মানে বাবর হুমায়ুনদের মানে কথা বলেন, কিন্তু ভারতে এই তিনি মনে করেন যে আমি ভারতের একনায়কতান্ত্রিক রাজা, নরেন্দ্র মোদীর আশীর্বাদ ধন্য, কারণ নরেন্দ্র মোদী তো একদম ওপরের রাজা, তার নিচের রাজা, আমি যা বলবো সেটাই মুখনিসৃত বলে। আপনাদের মনে আছে যে প্রফুল্ল প্যাটেলকে কিভাবে বলা হয়েছিল জেলে যেতে হবে, অসামরিক প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, বিমান ঘোটালা, প্লেন কেনা, কোথায় চলে গেল প্রফুল্ল প্যাটেল আজকে তাদের সঙ্গে? আপনি উদ্ধব ঠাকরেকে কবজা করতে পারেনি, কিন্তু আপনি দেখুন এনসিপির অন্য নেতা অজিত পাওয়ারকে কিভাবে ভাঙিয়ে নেওয়া হলো, এই যে সিন্ডেকে কিভাবে ভাঙিয়ে নেওয়া হলো। অর্থাৎ আপনি যে মুহূর্তে দলত্যাগ করে বিজেপির দিকে চলে আসবেন আপনার ভয় কেটে যাবে, আপনি নির্ভয় যত খুশি দুর্নীতি করুন। আপনি তো বলতে শুনলেন কৈলাস বিজয়বর্গীয় কিভাবে ইন্দোরের মারা গেছে পানীয় জলের বিষক্রিয়ায়, তাদেরকে বলছেন ঘন্টা। এতে আসলে যেটা হয়েছে এই যে বিজেপি একটা অদ্ভুতভাবে ইলেকশন কমিশনের মাধ্যমে হেরে যাবে বলে ভোটার তালিকা ছাঁটাই করার প্রক্রিয়া গ্রহণ করেছে, এইটা রাজ্যের মানুষ যেরকম বুঝতে পারছে, এটা তৃণমূল কংগ্রেসও বুঝতে পারছে। ফলে লড়াইটা কিন্তু ক্রমাগত ইলেকশন কমিশনের সাথে রাজ্যের মানুষের শাসক হিসেবে তৃণমূল কংগ্রেসের বাড়তেই থাকবে। এবং আগামী দিন কিন্তু অত্যন্ত লাইন সুস্পষ্ট হয়ে যাবে, একদিকে থাকবে ইলেকশন কমিশন প্লাস বিজেপি,
আর তার পেছন দিক থেকে মদতকারী, আমি আর তাদের নাম বললাম না, অন্যান্য মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী রাজনৈতিক দলগুলি, অন্যদিকে থাকবে তৃণমূল কংগ্রেস, আর যারা হেনস্থার শিকার হলেন সেই মানুষের দল। সুতরাং পরিস্থিতিটা ক্রমশই ঘোরালো থেকে ঘোরালো হচ্ছে, এটা কিন্তু অত্যন্ত পরিষ্কার। এবং আপনারা যারা এই এপিসোড শুনছেন, আমি জানি না তাদের মধ্যে কতজন লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাক পাবেন এবং শেষ পর্যন্ত কতজনের নাম ফাইনাল ভোটার তালিকায় উঠবে। তবে এটা ঘটনা, এই লড়াই কিন্তু আগামী দিনে আরো বড় জায়গায় যাচ্ছে। ইলেকশন কমিশন বনাম তৃণমূল, ইলেকশন কমিশন বনাম বাংলার সাধারণ জনগণ। কারণ জ্ঞানেশ কুমার যেটা করছেন, নির্লজ্জভাবে যেটা করছেন, সেই কাজ তিনি করতে পারেন না। তিনি সাংবিধানিক সংস্থাকে কলুষিত করছেন। ফলে লড়াইয়ের ময়দান কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। এই ভিডিওটি যারা দেখছেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পছন্দ না হলেও করবেন। এবং আবারও বলছি, দেখতে থাকুন প্রসূন আচারিয়া জার্নালিস্ট চ্যানেল। নমস্কার।